ত্রিকোণমিতি সংযুক্ত কোণের ধারণা চ্যাপ্টারের ম্যাথগুলো পড়ছিলাম। তো আমরা আজকে এই চ্যাপ্টারের হচ্ছে বেশ কিছু সমাধান করার যে ম্যাথগুলো আছে, যে ত্রিকোণমিতি সমাধানের মাধ্যমে থিটার মান বের করা, কোণের মান নির্ণয় করার যে অঙ্কগুলো আছে আমরা আজকে সেগুলো দেখব ইনশাআল্লাহ। তো দেখো আমি বোর্ডে একটা অঙ্ক দেখেছি, যদিও আমি এই অঙ্কটা এখন সলিউশন করবো না, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেওয়ার জন্য আমি এই অঙ্কটা তুলছি। আমরা আগে বেসিক জানবো, তারপর আমরা অঙ্কগুলো সলিউশন করবো ইনশাআল্লাহ। তো এক্সাম্পল হিসেবে যদি বলি, ফর এক্সাম্পল হিসেবে বললাম, মনে করো এই মানটা আসছে যে cos, এখানে ক্যালকুলেশন করতে করতে লাস্টে যে এরকম আসছে মনে করো মাইনাস হাফ। তো এটার অ্যানসারটাকে লেখা হবে এইভাবে, থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই প্লাস মাইনাস পাই বাই 6। এই যে আমরা যে একটা n দিয়ে যে একটা মানটা যেখানে প্রকাশ করলাম, তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এইগুলা এই n দিয়ে এই মানগুলো কিভাবে লেখা হয় বা এর বেসিক কি সেগুলো সম্পর্কে আগে আমরা ডিটেইলস আলোচনা করব, তারপর আমরা অঙ্কগুলো সলিউশন করব ইনশাআল্লাহ। তো আমরা ফার্স্টে চলেছি এগুলোর বেসিক আলোচনার মধ্যে। তো আমরা যদি একটু দেখি যে কোঅর্ডিনেটের মানের অবস্থানগুলো যদি একটু দেখি, তাহলে কি দাঁড়ায় একটু দেখি। আমরা জানি যে একটা কোঅর্ডিনেট আগে দেখে নিই, এটাকে আমরা বলি y অক্ষ আর এটাকে বলি হলো x অক্ষ। তো আমরা যদি বলি sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, তা কোন একটা রেখা যদি ফার্স্ট কোঅর্ডিনেটের x অক্ষের উপরে যদি অবস্থান করে, এখানে যদি অবস্থান করে, তাহলে আমরা বলতে পারি তার কোণের মান হবে 0 ডিগ্রি এবং তার ভ্যালু হবে 0। তার মানে আমরা ভ্যালু দ্বারা যদি হচ্ছে অক্ষকে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে কিভাবে দ্বারা সেগুলো একটু দেখেন। এখন যদি বলি sin 90 ডিগ্রি মান, sin 90 ডিগ্রি মান হবে হচ্ছে 1। তা আমরা তখন বলতে পারি যে কোন একটা রেখা যদি y অক্ষের উপর যদি অবস্থান করে, অর্থাৎ তার কোণের মান হবে 90 ডিগ্রি এবং তার ভ্যালুটা পাওয়া যাবে হচ্ছে 1। এখন যদি sin 180 ডিগ্রি যদি লিখি, 180 ডিগ্রি মান পাওয়া যাবে হলো 0। তার মানে আমরা যদি বলি যে এই জায়গায় যদি কোনো একটা এই নেগেটিভ x অক্ষের দিকে যদি হচ্ছে, অর্থাৎ x প্রাইমের দিকে যদি কোনো যদি একটা রেখা যদি অবস্থান করে, তার কোণের মান হবে 180 ডিগ্রি, এই জায়গা থেকে কোণের মান হবে 180 ডিগ্রি এবং তার ভ্যালু হবে হলো 0। ঠিক ওইভাবে যদি sin 270 ডিগ্রি যদি বলি, তাহলে আমরা এই জায়গা থেকে কোণের মান পাবো হচ্ছে মান পাবো হলো -1। তার মানে এই y অক্ষের নেগেটিভ দিকে যদি কোনো একটা রেখা যদি অবস্থান করে, তাহলে তার ভ্যালু হবে হচ্ছে -1। যদি sin 360 ডিগ্রি যদি বলি, তাও হবে হলো 0। এনিওয়ে, তো এই হচ্ছে sin এর জন্য মানের অবস্থান। cos এর জন্য যদি মানের অবস্থান দেখি, অনুরূপভাবে যদি sin এর মধ্যে করে যদি কোণের মধ্যে যদি অবস্থান দেখি, তাহলে এই জায়গায় পাওয়া যাবে হলো 1, এখানে পাওয়া যাবে -1, এই জায়গায় পাওয়া যাবে হলো 0, এই জায়গায় পাওয়া যাবে হচ্ছে 0। tan এর ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখানে পাওয়া যাবে হলো 0, এই জায়গায় পাওয়া যাবে 0, এখানে পাওয়া যাবে হলো ইনফিনিটি, এখানে পাওয়া যাবে ইনফিনিটি। তবে tan এর ক্ষেত্রে একটু কথা হলো, 0 থেকে যদি 90 ডিগ্রির মধ্যে যদি কোণ থাকে, তাহলে 0 থেকে অসীমের দিকে বাড়বে। ইনফিনিটিভ আছে দুইটা, একটা হলো পজিটিভ ইনফিনিটিভ আর একটা আছে হলো নেগেটিভ ইনফিনিটিভ। 0 থেকে যদি অসীমের দিকে যদি বৃদ্ধি পায়, অসীম পর্যন্ত যদি বৃদ্ধি পায়, তাহলে পজিটিভ ইনফিনিটিভ। কিন্তু 0 থেকে যদি কমতে কমতে অসীম পর্যন্ত যদি কমে যায়, তখন হবে হলো নেগেটিভ ইনফিনিটিভ। তেমনি যদি 90 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে 0 থেকে অসীম পর্যন্ত বৃদ্ধি পাবে। আর যদি হচ্ছে 180 ডিগ্রির মধ্যে, 90 এর বেশি কিন্তু 180 ডিগ্রির মধ্যে, তখন মাইনাস ইনফিনিটিভ মানে মাইনাস অসীম হতে বাড়তে বাড়তে 0 দিকে আসবে। আর যদি হচ্ছে 270 ডিগ্রির মধ্যে যদি থাকে, তখন 0 থেকে পজিটিভ ইনফিনিটিভের দিকে, অর্থাৎ অসীম পর্যন্ত বৃদ্ধি পাবে। আর যদি হচ্ছে 360 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে মাইনাস ইনফিনিটিভ থেকে তখন আমার এই মানটা, অর্থাৎ হচ্ছে মাইনাস অসীম থেকে বাড়তে বাড়তে 0 দিকে। আশা করি ব্যাপারটা বুঝছো। তো এটা হলো মানের ডিস্ট্রিবিউশন। তো এখন আমরা যদি একটু এখানে যদি এখন n এর সম্পর্কগুলো যদি দেখি, তাহলে কি দাঁড়ায় একটু ভালো করে বুঝবো আমরা এই সবগুলো। একটু মনোযোগী বুঝবো, না হলে এই জিনিসগুলো খুব বেশি প্যারা সৃষ্টি করবে অঙ্ক করার সময়। এনিওয়ে, মনে করো তুমি পয়েন্টটা x অক্ষের উপরে, x অক্ষের পজিটিভ দিকে এই জায়গায় অল টাইম রাখতে চাও, যতবারই ঘোরা হোক না কেন অল টাইম তুমি এখানে রাখতে চাও, তাহলে কি দাঁড়ায় একটু দেখি। তো আমরা যদি অল টাইম পয়েন্টটাকে যদি x অক্ষের উপরে যদি রাখতে চাই, তাহলে একটু দেখি, একবার ঘুরে আসার জন্য কত পেলাম আমরা বলতো? 2π। এক সাইকেলের জন্য আমরা পেলাম হচ্ছে কোণের মান কত? 2π, রেডিয়ান এককে। আমরা এখন যা দেখবো সবই হলো রেডিয়ান এককে দেখব। যদি একবার ঘোরার জন্য, এবার দুইবার ঘোরার জন্য আমরা কত পাবো বলতো? 2 × 2π।
1 ইন্টু 2 পাই মানে হচ্ছে একবার ঘুরে এসে আবার এই পয়েন্টে আসলাম। এখন যদি 2 ইন্টু 2 পাই যদি করি তাহলে একবার দুইবার ঘুরে এসে আবার এখানে আসলাম। দেখো তো 2 পাই ছাড়া এই পয়েন্টে আবার ফিরে আসা সম্ভব? 1 পাই দিলে হয়ে যাবে এখানে। আর যদি তুমি এই পয়েন্টে আবার আসতে চাও তাহলে 2 পাই লাগবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে হচ্ছে এই পয়েন্টে ফিরে আসার জন্য 2 পাই দরকার। তাহলে একবার ঘোরার জন্য 2 পাই, দুইবার ঘোরার জন্য 2 ইন্টু 2 পাই। এখন যদি বলি তিনবার ঘুরে এসে আমি এই জায়গায় অবস্থান করতে চাই তাহলে 3 ইন্টু 2 পাই। এখন যদি বলি এইভাবে যদি n বার ঘুরে আসার জন্য তাহলে কত হবে? n ইন্টু 2 পাই। তাহলে আমরা বলতে পারি যে এই জায়গায় n সংখ্যক ঘূর্ণনের জন্য n হতে পারে অসংখ্য হতে পারে, এর মান অসংখ্য হতে পারে তোমার। তো n পর্যন্ত যদি বলি তাহলে আমরা বলতে পারি যে পয়েন্টটাকে যদি তুমি অল টাইম x অক্ষের পজিটিভের উপরে যদি রাখতে চাও তাহলে সেই ক্ষেত্রে কন্ডিশন দাঁড়াবে 2n পাই। আশা করি ব্যাপারটা বুঝছো। এখন আসো তুমি পয়েন্টটাকে এখান থেকে এখন তুমি রাখতে যাচ্ছ এই জায়গাটাতে, এখানে যদি রাখতে চাও তাহলে কি দাঁড়ায় একটু দেখি। তুমি এখন পয়েন্টটাকে রাখতে চাও y অক্ষের উপরে, এই জায়গা থেকে অল টাইম স্টার্ট করতে হবে। স্টার্টিং পয়েন্টটা এখানে রাখতে হবে, x অক্ষের পজিটিভ প্রান্তে স্টার্টিং পয়েন্টটা অল টাইম রাখতে হবে। তাহলে আমরা যদি এই জায়গায় যদি পয়েন্টটাকে যদি রাখতে চাই তাহলে এইটুকু আগে আগাই। এইটুকু আগানোর জন্য আমরা পেলাম হচ্ছে π/2 মানে 90 ডিগ্রি। ওকে, এখন আসো আমরা এই জায়গা থেকে একটু দেখি। এই জায়গা থেকে এখন আমরা হিসাবটা ধরবো। একবার ঘোরার পরে এই জায়গায় আসি যদি, তাহলে কতটুকু করতে হবে বলতো? 2 পাই করতে হবে। এই জায়গা থেকে 2 পাই, 1 পাই 2 পাই মানে 180 ডিগ্রি 360 ডিগ্রি। একবার ঘোরার জন্য যেটা হবে হলো 2 পাই। যদি বলি দুইবার ঘুরে এসে এই জায়গায় থাকতে চাই তাহলে 2 ইনটু 2 পাই, একবার দুইবার আবার দেখো এই জায়গায় অবস্থান করছে। তিনবার ঘোরার জন্য যদি বলি তাহলে 3 ইনটু 2 পাই, একবার দুইবার তিনবার, বারবারই কিন্তু দেখো এই জায়গায় পয়েন্টটা অবস্থান করছে। n বার ঘূর্ণনের জন্য যদি বলি তাহলে n ইনটু 2 পাই। তো অ্যাকচুয়ালি আমাদের স্টার্ট করতে হবে কোথা থেকে? এই জায়গা থেকে স্টার্ট করতে হবে। তাহলে এখন দেখো এখান থেকে বারবারই ঘুরে এসে যদি এই জায়গায় রাখতে চাই তাহলে n ইনটু 2 পাই। আর ফার্স্টে যে প্রথমেই আমরা এই জায়গায় আসছিলাম কতটুকু করে? π/2 অংশ কোণ অতিক্রম করে, তাহলে সাথে এই π/2টা যোগ করে দিতে হবে। তাহলে দেখো এখানে কি দাঁড়ালো যে 2n পাই প্লাস π/2, 2n পাই প্লাস π/2 অংশ দাঁড়ালো। তো এখন আমরা যদি এই জায়গায় যদি একটু খেয়াল করে দেখি যে বারবারই এখান থেকে এই জায়গায় ঘোরার জন্য আমরা 2n পাই π/2 পাচ্ছি। তাহলে এখন আমরা একটু এইভাবে যদি দেখি 2n পাই ছিল, উপরে একটা 2 গুণ করলাম আর নিচে একটা 2 রাখলাম প্লাস π/2। তাহলে কন্ডিশনটা কি দাঁড়ালো দেখো তো? কন্ডিশনটা দাঁড়ালো 4n প্লাস 1 π/2। π/2টা একটা কমন নিয়ে নিলে। তাহলে আমরা এখন থেকে বলতে পারি যে যদি কখনো তুমি যদি পয়েন্টটাকে যদি y অক্ষের পজিটিভ দিকে যদি রাখতে চাও তাহলে কন্ডিশনটা হবে হলো 4n প্লাস 1 ইন্টু π/2। আশা করি ব্যাপারটা পুরোপুরি বুঝছো। তো এনিওয়ে, তাহলে এখন দেখো আমরা এই জায়গা থেকে, অথবা তুমি এটাকে এইভাবেও যদি এতগুলো ক্যালকুলেশনের ঝামেলা যদি না মনে করতে চাও তাহলে তুমি এইভাবে করতে পারো। সেটা হচ্ছে আরেকটা হিসাব দেখায়, সেটা একবার এই জায়গায় গেলাম, এটার জন্য হলো π/2। ওকে, এবার মনে করে এই জায়গায় অবস্থান করছে, তাহলে এই জায়গার জন্য দেখো তো π/2 কে আমরা বিবেচনা করব। 1 π/2, 2 π/2, 3 π/2, 4 π/2। তার মানে তার আবার আগের অবস্থানে ফিরে আসতে মোট কয়টা π/2 অতিক্রম করতে হচ্ছে? 1 π/2, 2 π/2, 3 π/2, 4 π/2। 1 × 90, 2 × 90, 3 × 90, 4 × 90। ঠিক অনুরূপভাবে যদি তুমি এটা একবার ঘোরার জন্য, যদি দুইবার ঘোরার জন্য তাহলে কত হবে? একবার ঘূর্ণনের জন্য 4 × π/2, তাহলে দুইবার ঘূর্ণনের জন্য 4 × 2 × 4 × π/2, তিনবার ঘূর্ণনের জন্য 3 × 4 × π/2, তাহলে n সংখ্যক ঘূর্ণনের জন্য n × 4 × π/2। তার মানে কি দাঁড়ালো? 4n π/2। আর ফার্স্টে যে এই জায়গা থেকে এই জায়গা আসার জন্য কতটুকু অতিক্রম করতে হয়েছিল? π/2 পরিমাণ কোণ অতিক্রম করতে হয়েছিল। তাহলে এই জায়গা থেকে আমরা পেলাম 4n প্লাস 1 × π/2। আশা করি বুঝছো। যদি আমরা y অক্ষের উপরে যদি পয়েন্টটাকে যদি রাখতে চাই, y অক্ষের পজিটিভ দিকে যদি পয়েন্টটাকে যদি রাখতে চাই তাহলে তখন আমার কন্ডিশন হবে 4n প্লাস 1 π/2। এনিওয়ে, তো
তো এইগুলো আমার মুখস্থ করতে হবে না, জাস্ট বুঝে নাও, অঙ্কের ক্ষেত্রে বুঝে বুঝে তুমি ইউজ করতে পারবে। আর যদি মনে করো মুখস্থ করবে সেটা তোমার ব্যাপার, তবে আমার মতে মুখস্থ না করাটাই ভালো। এটা সরাসরি তুমি অঙ্কের ক্ষেত্রে এই থিমটা বোঝার পর তুমি অঙ্কের ক্ষেত্রে এমনিতেই ইউজ করতে পারবে জিনিসটা। তো এখন আসো আমরা দুইটা পয়েন্ট দেখেছি, এই পয়েন্ট দেখেছি, এই পয়েন্ট দেখেছি। এখন দেখবো এই পয়েন্টে তুমি যদি y এক্স অক্ষের নেগেটিভ দিকে যদি পয়েন্টটাকে যদি অল টাইম রাখতে চাও তাহলে কি করতে হবে একটু দেখি আমরা। অল টাইম তোমার ইচ্ছা তুমি এই জায়গাটাতে রাখবা। ওকে, তাহলে দেখি ফার্স্টে তোমার কি করতে হবে, যেহেতু অল টাইম স্টার্ট করতে হবে এক্স অক্ষের পজিটিভ দিক থেকে, এখান থেকে এই জায়গায় একবার আসো, কতটুকু আসলো, পাই আসলো, পাই পরিমাণ আসলো। এবার তোমার ইচ্ছা অল টাইম তুমি এই জায়গায় রাখবা, এখান থেকে নড়বাই না। তাহলে এই জায়গা থেকে যদি না নড়তে চাও তাহলে একটু দেখি, একবার ঘুরে আসার জন্য কতটুকু হলো, 2 পাই। তাহলে দুইবার ঘুরে আসার জন্য 2 × 2 পাই, তিনবার ঘুরে আসার জন্য 3 × 2 পাই। এরকম যদি n সংখ্যক ঘুরে ঘুরে যদি এই জায়গায় আসতে চাও তাহলে কত হবে, n × 2 পাই। সাথে তুমি এই জায়গায় একবার ঘোরানোর জন্য 2 পাই, দুইবার ঘোরানোর জন্য 2 × 2 পাই, তিনবার ঘোরানোর জন্য 3 × 2 পাই, n বার ঘোরানোর জন্য n × 2 পাই। এই পয়েন্ট থেকে যদি স্টার্ট করো, কিন্তু অ্যাকচুয়ালি তো তোমার স্টার্ট পয়েন্ট হচ্ছে এই জায়গা থেকে, তাহলে এই জায়গা থেকে ফার্স্টে তুমি কত পেয়েছো, পাই পরিমাণ, তাই এর সাথে পাইটা যোগ করতে হবে। যদি যোগ করো তাহলে এখানে কি দেওয়া দেখো তো, 2n + 1 পাই। তার মানে আমরা বলতে পারি যে কখনো যদি তুমি পয়েন্টটাকে যদি x অক্ষের নেগেটিভ দিকে যদি রাখতে চাও তাহলে তার কন্ডিশন হচ্ছে 2n + 1 × পাই। আশা করি ব্যাপারটা বুঝছো। ঠিক অনুরূপভাবে যদি তুমি এখন যদি তুমি পয়েন্টটাকে যদি y অক্ষের নেগেটিভ দিকে যদি অবস্থান করাতে চাও তাহলে কন্ডিশন কি দাঁড়ায় একটু দেখি। y অক্ষের নেগেটিভ দিকে যখন তুমি অবস্থান করাতে চাও তখন y অক্ষের নেগেটিভ দিকে আমরা এখন অবস্থান করাবো 1 পাই 2 পাই সরি π/2 × 1 π/2 × 2 π/2 × 3, দ্যাট মিন্স 3 × π/2 পরিমাণ ফার্স্টে যদি আগানোর পরে তুমি এই পয়েন্টে আসবা। তাহলে এই পয়েন্টে যদি আসো তাহলে এখন আসো তুমি একবার ঘুরে আবার এই পয়েন্টে ফিরে আসতে চাও তাহলে 4 × π/2 করতে হবে। n বার ঘুরে যদি তুমি এই পয়েন্টে যদি আসতে চাও তাহলে n × 4 × π/2 করতে হবে, কারণ একবার ঘুরে এই জায়গায় আসার জন্য 4 × π/2, দুইবার ঘুরে আবার এই জায়গায় আসার জন্য 2 × 4 × π/2। একবার ঘোরার জন্য যদি 4 × π/2 করা যাবে তাহলে দুইবার ঘোরানোর জন্য 1 2 2 × 4 × π/2, তাহলে n বার ঘোরানোর জন্য n × 4 × π/2। তাহলে এখন দেখো তাহলে আমরা এখানে পেলাম বারবারই যদি এই পয়েন্টে যদি ফিরে আসতে চাও তাহলে আমরা পেলাম n × 4 × π/2। কিন্তু এই জায়গায় থেকে তুমি এই স্টার্টিং পয়েন্ট থেকে এই জায়গায় আসার জন্য কতটুকু আগাইছিলাম, +3 × π/2। তাহলে এটাকে যদি আমরা যদি এইভাবে যদি এখন যদি দেখি তাহলে এটা টোটালি দাঁড়াতে হচ্ছে এরকম যে 4n + 3 π/2। আসলে ব্যাপারটা পুরোপুরি বুঝছো যে যদি আমরা যদি y অক্ষের নেগেটিভ দিকে যদি রাখতে চাই তাহলে কি করতে হবে। এখন আমরা আরেকটা পয়েন্ট বাকি দেবো, সেটা কোনটা, না আমার মোটামুটি সব পয়েন্ট হয়ে গেছে। দেখো স্টার্টিং এই পয়েন্ট হয়েছে, এই পয়েন্ট হয়েছে, এই পয়েন্ট হয়েছে, এই পয়েন্ট, চারটা পয়েন্ট আমরা পেয়ে গেছি। এখন আমরা আরেকটা জিনিস দেখবো যেটা আমাদের অঙ্কের জন্য লাগবে, সেটা হলো আমরা এখন চাই যে পয়েন্টটাকে একবার এখানে রাখবো আর একবার এখানে রাখবো প্রত্যেক ঘূর্ণনের সময়। প্রতি একবার ঘূর্ণনের জন্য এই জায়গাও বিবেচনা করবো, এই জায়গাও বিবেচনা করবো। তাহলে কি দাঁড়ায় আমরা একটু দেখি যে পয়েন্ট আমরা এখন দুইটা পয়েন্ট বিবেচনা করবো, এখানে এবং এখানে। তাহলে একটু দেখি যে যদি আমরা যদি দুইটা পয়েন্টে যদি বিবেচনা করতে চাই তাহলে ফার্স্টে আমরা এই জায়গায় চলে যাই। এই জায়গায় যাওয়ার জন্য কত আসবে, π/2। ওকে, তো π/2 যদি আসে তাহলে একটু দেখি আমরা এখান থেকে যে এই জায়গায় আসার জন্য একটা আমার দরকার হলো 2 × π/2। ওকে, আমরা এইভাবে বলতে পারি যে পাই, এই জায়গায় ফিরে আসার জন্য দরকার হলো পাই। তাহলে আবার এই জায়গায় ফিরে আসার জন্য 2 × পাই। প্রথমে ভালো করে বোঝো জিনিসটা
যে ফার্স্টে আমরা এই জায়গায় গেলাম, যাওয়ার জন্য কত পাই বাই 2। এখন আমরা এখান থেকে এই জায়গায় আসার জন্য 1 ইন্টু পাই, কারণ এইটুকু কত 180 ডিগ্রি। আবার আমি এই জায়গায় ফিরে যাওয়ার জন্য 2 ইন্টু পাই, এখান থেকে আবার এই জায়গায় ফিরে আসার জন্য 3 ইন্টু পাই। কেন 3 ইন্টু পাই? দেখো 1 পাই, 2 পাই, 3 পাই। আশা করি বুঝছো ব্যাপারটা। ফার্স্টে এই জায়গায় যাওয়ার জন্য পাই বাই 2, আবার এখান থেকে এই জায়গায় আসার জন্য 1 ইন্টু পাই। আবার তুমি এই জায়গায় ফিরে যেতে চাও, তাহলে কত হলো 1 পাই 2 পাই, তার মানে দ্যাট মিন্স 2 ইন্টু পাই। আবার তুমি কি করছো, আবার এই জায়গায় ফিরে আসতে চাও, তাহলে একদম স্টার্টিং পয়েন্ট থেকে দেখো 1 পাই 2 পাই 3 পাই, তার মানে 3 ইন্টু পাই। ঠিক অনুরূপভাবে যদি তুমি n সংখ্যক বার যদি আগাও, তাহলে কি হলো n ইন্টু পাই। n সংখ্যক বার আগালে হবে হলো n ইন্টু পাই। তাহলে আমরা তো স্টার্ট করছিলাম কোথা থেকে? এই জায়গা থেকে। তো একবার এই পয়েন্ট একবার এই পয়েন্টে আসতে হলে আমার দরকার হলো n পাই প্লাস স্টার্টিং এ যে পাই বাই 2 সেটা যোগ করা এইটা হলো। তাহলে এখান থেকে আমরা যদি এইভাবে যদি লিখি 2 ইনটু n পাই বাই 2, উপরে এবং নিচে 2 গুণ করে দিলাম পাই বাই 2, তাহলে কন্ডিশনটা দাঁড়ালো যে 2n প্লাস 1 2n প্লাস 1 পাই বাই 2। আমরা দেখতে পাচ্ছি যে একবার এই পয়েন্ট এবং একবার এই পয়েন্ট, প্রতিবারের ক্ষেত্রে একবার আমরা এই পয়েন্ট বিবেচনা করব এবং একবার এই পয়েন্ট বিবেচনা করব। সেই ক্ষেত্রে আমরা কন্ডিশনটা পেলাম 2n প্লাস 1 ইনটু পাই বাই 2। এবার আমরা আরেকটা কন্ডিশন দেখব যে একবার এই পয়েন্ট আর একবার এই পয়েন্ট, তখন কি হয় একটু দেখি। এক কন্ডিশন, জাস্ট একটু চেঞ্জ। ফার্স্টে আমরা এই জায়গায় গেলাম, এর জন্য কতটুকু পাই। ওকে, এখন আমার পয়েন্টটা কোথায় আছে? এই জায়গাটাতে। তো এবার এই জায়গায় ফিরে যাব, এই জায়গায় ফিরে যাওয়ার জন্য কত 1 ইনটু পাই। আবার এই জায়গায় ফিরে আসবো, তাহলে 1 পাই ইনটু 1 পাই 2 পাই, মোট কত 2 পাই। এখন আমার টেকটা আছে কোথায়? এখানে। আবার আমি আবার এই জায়গায় চলে যাবো, স্টার্টিং পয়েন্ট থেকে 1 পাই 2 পাই 3 পাই, মোট কত হলো 3 পাই। এইভাবে যদি পর্যায়ক্রমে যদি আগাতে থাকে, তাহলে আমাদের n পাই হবে না? দেখো তো 1 2 3 এরকম পর্যায়ক্রমে বাড়তে বাড়তে কত n পর্যন্ত যাবে। তাহলে আমরা বলতে পারি একবার এই পয়েন্ট এবং একবার এই পয়েন্ট আসার জন্য n পাই প্লাস এই যে স্টার্টিং এর এই জায়গায় আসার জন্য আমরা কত লাগাইছিলাম? শুধু একটা পাই লাগাইছি। তাহলে আমরা লিখতে পারি যে n প্লাস 1 ইনটু, অবশ্য এখানে একটা ব্যাপার যদি লক্ষ্য করি, আমাদের 1টা এখানে যোগ করা লাগছে না, 1টা না যোগ করতে হচ্ছে, একটু মিস্টেক হয়েছে। দেখো এখান থেকে আমরা যে একবার এখান থেকে এই জায়গায় আসছে 1 পাই 1 ইনটু পাই, আবার এই জায়গা থেকে আবার এই জায়গায় যাচ্ছে কত 1 পাই ইনটু 2 পাই, মোট কত 2 পাই। 1 পাই 2 পাই, আবার এই জায়গায় ফিরে যাচ্ছে, তাহলে স্টার্টিং থেকে 1 2 3, মোট কত 3 পাই। এইভাবে পর্যায়ক্রমে যদি দেখি তাহলে n ইনটু পাই আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সরাসরি যদি আমরা n পাই যদি লিখি, তাহলে একবার এই পয়েন্ট একবার এই পয়েন্ট পেয়ে যাব। তাহলে আমরা দেখলাম হচ্ছে এই পয়েন্টে যদি থাকে তাহলে কি কন্ডিশন হতে পারে, এখানে থাকলে কি কন্ডিশন হতে পারে, এখানে থাকলে এবং এখানে থাকলে কি কন্ডিশন হতে পারে, এবং এই দুটো পয়েন্ট বিবেচনা করলে কি কন্ডিশন হতে পারে। আচ্ছা, এই কন্ডিশনগুলো কেন দেখলাম? এবার আমরা সরাসরি যদি অঙ্কে চলে যাই, তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবো। তো আমরা একটা অঙ্কের দিকে চলে যাই। তো ফার্স্টে যে অঙ্কটা দেখছি, তো আমরা এটাই সলিউশন করে আগে, এটা সলিউশন করে ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আগে বলে দিই যে অঙ্ক সলিউশন করার সময় একটু খেয়াল রাখতে হবে যে সকল ত্রিভুজের ফাংশনগুলো যেন একই রকম ফাংশনে পরিণত করা যায়। যেমন এখানে দেখো cos এবং sin আছে, তোমাকে হয় সবগুলোকে সাইনে বানাতে হবে, নয় cos এ বানাতে হবে। ভিন্ন ত্রিভুজের ফাংশন থাকলে হবে না, সবগুলোকে একই ত্রিভুজের ফাংশনে বানাতে হবে, যদি থাকেও তোমাকে বানিয়ে নিতে হবে। তাহলে আমরা একটু বানিয়ে নিই এখানে। আমরা দেখছি এখান থেকে সাইনে cos থেকে সাইনে নিয়ে যাওয়া খুব সহজ। আমরা যদি cos থেকে যদি সাইনে নিয়ে যাই, তাহলে এটা একটু বেশি সহজ হবে, কারণ আমরা জানি cos থিটা এখানে ফর্মুলা আছে। তো এটাকে যদি আমরা এইভাবে যদি ইউজ করি যে আমরা জানি cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 5 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, বা 2 দ্বারা যদি গুণ করে দিই তাহলে 2 sin স্কয়ার থিটা মাইনাস 5 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, বা তো এটাকে যদি আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় 2 sin স্কয়ার থিটা মাইনাস 5 sin থিটা প্লাস 3। তো এটাকে যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে ক্যালকুলেশন করলে এখানে যে মানটা পাই আমরা,
সেটা হলো যদি আমরা যদি ক্যালকুলেশন করি এখানে কিভাবে ক্যালকুলেশন করতে পারি, এটাকে x ধরো, তাহলে এটা হবে হলো -2x² -5x + 3। যদি sin থিটাকে যদি x ধরো, এই অনুসারে তুমি ক্যালকুলেটরে সলভ ফাংশন ইউজ করো, হচ্ছে ক্যালকুলেটর দ্বিঘাত সমীকরণের থিমটা ইউজ করে দেখো সরাসরি হচ্ছে আমরা মান পেয়ে যাবো। তো আমরা যদি ক্যালকুলেটরে যদি দ্বিঘাত সমীকরণের থিমটা যদি ইউজ করি তাহলে ইউজ করলে যেটা পাই সেটা হচ্ছে হাফ এবং -3। x এর মান পাচ্ছে হাফ এবং -3। তো আমরা অ্যাকচুয়ালি x সমান কি ধরেছি, x সমান ধরেছি sin থিটা, x সমান আমরা ধরেছিলাম sin থিটা। তো sin থিটার মান পাচ্ছে আমরা হলো হাফ এবং -3। কিন্তু এটা sin থিটার মান কখনো -3 গ্রহণযোগ্য নয়, কারণ দেখো একটু আগে আমরা দেখলাম sin থিটার মান অল টাইমস sin থিটার মান 0 হতে পারে, মানে তোমার হচ্ছে সর্বোচ্চ 1 হতে পারে এবং সর্বনিম্ন -1 হতে পারে, এর বেশি কখনোই হতে পারে না। sin থিটার মানের রেঞ্জই হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। কিন্তু আমরা এখানে পেয়েছি কিন্তু -3, তো -3 কখনো গ্রহণযোগ্য না, কিন্তু হাফ গ্রহণযোগ্য, কারণ হাফ তো 1 এর থেকে ছোট, তাই -3টা গ্রহণযোগ্য নয়। সো এখানে গ্রহণযোগ্য কোনটা, শুধুমাত্র হাফ। তো sin থিটার আমরা মানটা পেলাম হচ্ছে হাফ। ওকে, sin থিটার মান যদি এখানে আমরা যদি হাফ যদি পাই, এখন দেখো তাহলে আমরা এই জায়গা থেকে একটু ক্যালকুলেশন করি, বা sin থিটা সমান হাফ। তাহলে sin কত ডিগ্রি মান হাফ, আমরা বলতে পারি sin π/6 এর মান হাফ, বা sin 3 ডিগ্রি মান হচ্ছে হাফ। তো sin π/6 বা আমরা বলতে পারি যে sin 3 ডিগ্রি মান হাফ। এনিথিং, তাহলে একটু দেখো তো এর মান কি পজিটিভ আসছে না, পজিটিভ আসছে, বা sin থিটার মান পজিটিভ আসছে। তো আমরা একটু দেখি তো sin থিটার মান যদি পজিটিভ আসতে হয় তাহলে কোথায় কোথায় কোন কোন কোয়াড্রেন্টে ফেলতে হবে। sin থিটার মান যদি আমরা যদি পজিটিভ যদি নিয়ে আসতে চাই তাহলে কোথায় কোথায় ফেলতে হবে, হয় ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে না সেকেন্ড কোয়াড্রেন্টে, কারণ আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্ট হলো অল পজিটিভ এবং সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন এবং কোসেক পজিটিভ। আর যদি sin থিটার মান যদি নেগেটিভ আসতো তাহলে আমরা বলতাম হয় থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করছে নয় ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান করছে। কিন্তু sin থিটার মান আমরা বেসিক করি পজিটিভ, তো পজিটিভ পাওয়ার অর্থ হচ্ছে sin থিটার মান হয় ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করছে নয় সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা কোয়াড্রেন্টে অবস্থান করছে। তাহলে এখন আমরা দেখি যে তাহলে আমরা কিন্তু দুইটা কোয়াড্রেন্টে বিবেচনা করতে হবে। আমরা যদি শুধু যদি বলি যে ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করছে তাহলে কিন্তু হলো না, কারণ আমাদের এখানে যে পজিটিভ মানটা আসছে এটা ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য পজিটিভ মান আসবে, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য পজিটিভ মান আসবে। তো দুইটা কোয়াড্রেন্ট যদি বিবেচনা করতে চাই তাহলে একটু দেখি যে দেখো আমরা যদি এইভাবে যদি বলি যে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করছে তাহলে কি কি কন্ডিশন দাঁড়ায়। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি অবস্থানের কথাটা যদি বলি তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের অবস্থান মানে π/6, কোনো সমস্যা নেই, শুধু 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি। কিন্তু যদি বলি মানে এটার অর্থ হলো ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান, কিন্তু আমরা যদি বলি না সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করছে, কারণ এখানে কত আছে 30 ডিগ্রি আছে, 90 থেকে ছোট। কিন্তু যদি বলি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করছে তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান মানেই এই জায়গায় অবস্থান করছে। তাহলে এই জায়গায় অবস্থানটা যদি আমরা যদি এইভাবে যদি বলি এই 90 সাথে এই কোণটা আমরা যদি বলি যে π/2 প্লাস π/6, দেখো তো হলো কেন, কারণ যদি এখানে তুমি যে 90 নাও তাহলে এখানে সাইন আসে, এখানে হয়ে যাবে হলো cos, কারণ আমরা যদি 90 থাকলে 90 এর সাথে বিজোড় সংখ্যক গুণ থাকলে সাইন থেকে হয়ে যাবে হলো cos। সো আমরা এখানে π/2 বলতে পারি না, π/2 এর সাথে এখানে কল্পনা মোটেও করতে পারি না, কারণ π/2 নিলে ত্রিকোণমিতিক ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে π/2 কল্পনা করা যাবে না। তাহলে কি কল্পনা করা যাবে, তার মানে আমরা দেখলাম যে এর সাথে এইভাবে যোগ করা যাবে না। কি করতে হবে আমাকে এখানে আমাকে যেটা করতে হবে পুরোটা 180, 80 থেকে এই বিয়োগ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হলো সেকেন্ড কোয়াড্রেন্ট অবস্থান। তার মানে ব্যাপারটা হবে হচ্ছে এরকম π - π/6। আরেকটা কথা যদি বলে রাখি, অল টাইম যে এখানে যে কোণটা পাওয়া যায় এই কোণটা সবসময় x অক্ষের সাথে নিতে হয়, যে কোঅর্ডিনেটে পড়বে ওই কোঅর্ডিনেটে x অক্ষের সাথে। তো আমরা যদি বলি ফার্স্ট কোঅর্ডিনেটে এই কোণটা ফার্স্ট কোঅর্ডিনেটে অবস্থান, তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটের x অক্ষের সাথে 30 ডিগ্রি। যদি বলি না সেকেন্ড কোঅর্ডিনেট মানে আমরা ধরে নেব, তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে এই যে x অক্ষের সাথে 30 ডিগ্রি। আসলে ব্যাপারটা হচ্ছে তো x অক্ষের সাথে 30 ডিগ্রি যদি হয় তাহলে পুরোটা 180 থেকে 30 ডিগ্রি বাদ, আসলে ব্যাপারটা বুঝছো। আচ্ছা, তাহলে আমার দেখো কোণের মান হয় মানে কন্ডিশন হয় এটা না এটা, তুমি যদি কন্ডিশন যদি বিবেচনা করে এটা sin π/6 তাও হবে মান হাফ, আর যদি sin π - π/6 যদি বিবেচনা করো তাও মান হবে হাফ।
এটা একটা ঘূর্ণনের জন্য, মানে এটা হচ্ছে যদি তোমার এখানে হচ্ছে একবার দিন, কিন্তু আমি যদি এই জায়গায় দেখো আমার এখানে কোনো অঙ্কের ক্ষেত্রে কোনো কন্ডিশনে বলে দিই, অঙ্কের ক্ষেত্রে বলেছে জাস্ট এটার মান বের করো। তো দেখো তো এটা আমি যদি এরকম যদি করি যে একবার আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট বিবেচনার ক্ষেত্রেটাই বলি, সেকেন্ড কোয়াড্রেন্ট পরে বলি, ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা বললাম যে এই কোণের মানটা অবস্থান করছে ফার্স্ট কোয়াড্রেন্টে, π/6 এর অবস্থান হলো ফার্স্ট কোয়াড্রেন্টে। তো ফার্স্ট কোয়াড্রেন্টের অবস্থানটা যদি বলি, এটা দেখো তো শুধু একবার π/6 মানে আমরা কোণ দিয়ে যদি বলি sin 3 ডিগ্রি, কিন্তু আমি যদি বলি না একবার ঘুরিয়ে আসার পরে এই জায়গায় অবস্থান, তাহলে কত হলো দেখো তো, এই জায়গা থেকে একবার ঘুরে আসার জন্য 2π প্লাস আবার এইটুকু কত π/6, মোট কত হলো এখানে, মোট হলো হচ্ছে 13π/6। তখন আবার দেখো তো সাইন এর মান এই একটা পেলাম, আবার আরেকটা কি পেলাম 13π/6। আবার যদি আমি যদি বলি একবার না দুইবার ঘূর্ণনের জন্য, একবার ঘুরলো দুইবার ঘুরলো দুইবার ঘোরার পর আবার π/6, তাহলে এখানে কত হবে বলতো 4π হবে না, 1π 2π 3π 4π, দুইবার ঘূর্ণনের জন্য 4π/6, তখন আবার হবে 4 × 24 24 25 sin 25π/6। তো এইভাবে পর্যায়ক্রমে মান বাড়তেই থাকবে। তো তুমি কি এরকম পর্যায়ক্রমে একভাবে লিখেই যাবা লিখে লিখে মানটা কি উত্তর বসাবা না, এই জন্য আমরা এটাকে একটা মান দ্বারা প্রকাশ করে থাকি, একটা সিম্বল দ্বারা প্রকাশ করে থাকি। সেটা কি, সেটা হচ্ছে দেখো সাইনের ক্ষেত্রে এটা কাজ নাই আর, সাইনের ক্ষেত্রে সাইনের মান যদি পজিটিভ আসে কখনো, সাইনের মান যদি কখনো যদি পজিটিভ আসে, সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে সাইনের মান পজিটিভ আসার অর্থ হয় এই কোঅর্ডিনেটে রাখতে হবে না এই কোঅর্ডিনেটে রাখতে হবে। আমরা কোণের মান কত পেয়েছি π/6, তো π/6 এর কোণের মান হয় এই কোঅর্ডিনেটে এইভাবে রাখতে হবে না এই কোঅর্ডিনেটে এইভাবে রাখতে হবে। ওকে, তো একটু দেখি আমরা যদি দেখো একটু আগে আমরা যে ক্যালকুলেশন করে দেখলাম যে পয়েন্ট এখানে বিবেচনা করব আবার এখানেও বিবেচনা করব, তার জন্য কি পেলাম একটু দেখো তো, n5 পাইছিলাম কন্ডিশন, মনে আছে কি? আশা করি মনে আছে, যদি মনে না থাকে আর একটু পিছনে যে ভিডিওটা দেখে নাও। আমরা যদি একবার এই পয়েন্ট বিবেচনা করি আর যদি একবার এই পয়েন্ট বিবেচনা করি তাহলে কন্ডিশন হয়ে হচ্ছে n π, বা আগে কি বুঝেছিলাম ওটাও বাদ দিয়ে দিলাম। একবার এখানে এই জায়গা থেকে এই আসলাম পেছনে গেলাম π/6। এবার আবার আমরা কি করব না, প্রথমে কত বলেছিলাম π/6, একবারই আসলাম এসে আবার ব্যাকে আসলাম কত π-π/6। এবার না আমরা বলছি যে আমি এইখান থেকে এই যাব, তাহলে কি হলো দেখো তো 1π 2π এই 1π 2π গেছে, যাওয়ার পর এখন কি +π/6 দিতে হবে না, +π/6 দিতে তো এই জায়গায় যাবে না, ভালো করে বুঝছো, 1π 2π লিখলাম। এখন পেনটা কোথায় এখানে, এখন তুমি যদি কোণের মান π/6 এই জায়গায় নিয়ে যেতে চাও সাথে কি π/6 যোগ করতে হবে। ওকে, ঠিক আছে, আমি বললাম না আমি আরো একবার ঘুরে, মোট হলো দুইবার ঘুরে যাব না, সরি আমরা এখন এই জায়গা থেকে দেখেছে, এখন আমরা আবার একবার ঘুরে তারপর আবার এই জায়গা থেকে পেছনে নেব, তাহলে দেখতে কত হয় 1π 2π 3π এই 3π আসছে, 3π এসে আবার যদি সেকেন্ড কোঅর্ডিনেটে যদি রাখতে চাও তাহলে কি আবার পেছনে যেতে হবে না, তাই পেছনে যেতে হলে কি করতে হবে π/6 বের করতে হবে। তো এইভাবে পর্যায়ক্রমে আগাতে থাকবে। তো এই ক্ষেত্রে আমরা একটা কন্ডিশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দেখো 1 2 3 পর্যায়ক্রমে বাড়তে থাকবে। ফার্স্টে যদি এইভাবে লিখি যে 0 × π +6, তাহলে দেখো n এর মান 0 1 2 3 এরকম পর্যায়ক্রমে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে কত n π হবে। সাথে আমরা দেখতে পাচ্ছি একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে, n পার সাথে একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে, দেখো একবার মাইনাস হলো একবার প্লাস হলো আবার মাইনাস হলো, এরপরে যে আবার প্লাস হবে, একবার প্লাস একবার মাইনাস। তো একটু খেয়াল করে দেখো তো, যখন n এর মান যখন বেজোড় ছিল তখন এখানে মানে 1 ছিল তখন এখানে কি মাইনাস, কিন্তু n এর মান যখনই জোড় হয়েছে তখন প্লাস হয়েছে, আবার n এর মান যখনই বিজোড় তখনই মাইনাস হয়েছে। তাহলে কন্ডিশনটা এইভাবে দাঁড়াতে পারে, যদি এই জায়গায় একটা -1 নেওয়া যায়, -1 এর সাথে যদি n নেওয়া যায়, n এর সাথে যদি আমরা যদি π/6 যদি লিখি তাহলে দেখো তো কি জানে n এর মান যখন 0 এই জায়গায় 0 0 এর উপর পাওয়ার মানে
1, তার মানে শুধুমাত্র 5/6 থাকবে না, এই যে n এর মান 0, তার মানে 5/6। এখন আমি যদি বলি না n এর মান 1, n এর মান 1 মানে শুধু পাই প্লাস মাইনাস 1 এর উপরে পাওয়ার 1 5/6, আর মাইনাস 1 এর উপর পাওয়ার 1 মানে ক্যালকুলেট টিপে দেখো -1 হবে, তার মানে -1 মানে এখানে কি হয়ে যায় 5/6, তার মানে n এর মান 1, এই কন্ডিশন আসছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই কন্ডিশনটা এখানে ফলো করছে। তাহলে আমরা এটাকে সরাসরি বলে দিতে পারি, যদি কখনো আমরা সাইনের ক্ষেত্রে যদি কখনো মান বিবেচনা করে থাকি, সাইনের ক্ষেত্রে যদি কখনো মান বিবেচনা করি, তাহলে আমরা সরাসরি একটা ফর্মুলা দিয়েই লিখতে পারি এটা, যে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু a, যেখানে a কোণটা হচ্ছে এই যে 5/6। আজকে ব্যাপারটা পুরোপুরি বুঝছো। তো সাইনের ক্ষেত্রে আমরা এই কন্ডিশনটা মনে রাখলে আমরা বুঝতে পারছি। আর যদি কেউ যদি মনে করেন সূত্র মনে রাখবো না, তাহলে এই অনুসারে তুমি এইভাবে মনে রাখতে পারো, যে আমরা জানি একবার এখানে একবার এখানে 1 পাই 2 পাই 3 পাই 4 পাই 5 পাই 6 পাই, তার মানে n পাই। n পাই সাথে একবার প্লাস হবে মাইনাস হবে, তাহলে কন্ডিশন হচ্ছে -1 টু দি পাওয়ার n। এবার সাথে যে কোণটা হবে, যে কোণটা একবার পিছে যেতে হচ্ছে, সরি একবার সামনে যেতে হচ্ছে, মানে একবার প্লাস করতে হচ্ছে একবার মাইনাস করতে হচ্ছে, সেই কোণটা এখানে গুণ করতে হবে। তাও মনে রাখতে হবে, অথবা যদি মনে করো আমি ফর্মুলা অনুসারে মনে রাখবো, তাও কোনো সমস্যা নেই। তো এখন আমরা কন্ডিশন পেয়ে গেছি সাইনের জন্য। সাইনের জন্য অল টাইম এই কন্ডিশনটাই ফলো করে সাইনের জন্য। তবে সাইন 0 ডিগ্রি এবং -1 ডিগ্রি ক্ষেত্রে একটু ভিন্ন, আমরা অঙ্ক সলিউশন করে দেখব ইনশাআল্লাহ। তো আমরা আবার আমাদের আগের অঙ্কে ফিরে আসলাম, আমরা আমাদের কন্ডিশন পেয়ে গেছি। তাহলে দেখো তাহলে আমরা আমাদের অঙ্কটাতে ছিল হচ্ছে এরকম sin θ ইকুয়াল টু হাফ লাস্টে যে, তো আমরা এখান থেকে লিখতে পারি যে sin θ sin কত আসলে 5/6। তো এটাকে কন্ডিশন আকারে এইভাবে লেখা যায় sin θ সমান n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু এই যে এখানে যে কোণটা পাবো না, এই কোণটা হচ্ছে অ্যাকচুয়ালি a, তো 5/6। অতএব তাহলে সেটা সমান আমরা কত পেলাম, n পাই প্লাস -1 টু দি পাওয়ার n 5/6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আসো এই একই অঙ্কটাতে যদি আমাদেরকে যদি বলতে একটা কন্ডিশন দিয়ে দিত, আমরা যে অঙ্কটা দেখেছিলাম ওই অঙ্কের পাশে মনে করে এরকম ভাবে কন্ডিশন দিয়ে দিয়েছে। কন্ডিশনটা মনে করে দিয়েছে এরকম, যে থিটার মান 0 থেকে 2 পাইয়ের মধ্যে হতে হবে, 0 থেকে 180 ডিগ্রির মধ্যে হতে হবে, সরি 360 ডিগ্রির মধ্যে হতে হবে। তাহলে থিটার মান যদি 0 থেকে 360 ডিগ্রির মধ্যে রাখতে চাও, তার মানে বলছে যে একবার তুমি ঘুরতে পারবে, থিটার মান 0 থেকে 2 পাইয়ের মধ্যে রাখতে হবে। যদি 0 থেকে যদি 2 পাইয়ের মধ্যে যদি রাখতে চাও, তাহলে ফার্স্টে তুমি আগে যদি কন্ডিশন না দিয়ে থাকে তাহলে এটাই উত্তর, আর যদি কন্ডিশন যদি দিয়ে দেয় তখন তুমি আগে এটা বের করবা, এই কন্ডিশন অনুসারে মানটা বের করবে। মানটা বের করার পর এবার তুমি এখানে মান একটু ভ্যালুটা বের করার চেষ্টা করবে। দেখো তো থিটার মান 0 থেকে 2 পাইয়ের মধ্যে রাখতে হবে, তো 0 থেকে 2 পাইয়ের মধ্যে, তার মানে এইটুকুর মধ্যে রাখতে হবে। তো এইটুকুর মধ্যে যদি থাকতে হয়, তাহলে এই সাইন থিটার মান পজিটিভ পেতে হলে কোন কোন কোয়াড্রেন্ট লাগবে, ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট। তো ফার্স্ট কোয়াড্রেন্ট যদি বিবেচনা করে, তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে, যেহেতু 360 ডিগ্রির মধ্যে রাখতে হবে, তাহলে অবশ্যই এটা 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। তো 90 ডিগ্রি থেকে ছোট করতে তুমি n এর মান 0 বসাও, n এর মান 0 বসাও, তখন এইভাবে লিখে দেবে n সমান 0 হলে থিটা ইকুয়াল টু n এর মান এখানে 0 বসালে কত হবে 5/6। এটা একটা অ্যানসার। ওকে, কারণ এটা তো এই কন্ডিশনের মধ্যে আছে। এখন আসলে আমাকে যদি বলে যে এবার আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট বিবেচনা করি, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট বিবেচনা করলে তুমি এখানে দেখো n এর মান 1 বসাও, 1 বসালে দেখো কত হয়। সেকেন্ড কোয়াড্রেন্ট যদি বিবেচনা করো, তাহলে n এর মান যদি 1 বসাও, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে n এর মান 1 বসালে কত হয়, দেখো n এর মান 1 বসালে হবে হলো পাই মাইনাস 5/6, দ্যাট মিন্স এখানে হবে হলো 5π/6। এখন যদি এখানে মনে করো কোণ দেওয়া আছে, এই জায়গায় মনে করো কোন একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে তুমি এইভাবে আগে রেডিয়ানে বের করো, তারপর এখানে কোণটা বের করবে 30 ডিগ্রি, এই জায়গায় কোণটা বের করবে 150 ডিগ্রি। আগে রেডিয়ানে বের করে তারপর কোণটা হিসাব করি। আশা করি বুঝতে ব্যাপারটা। যদি কন্ডিশন দেওয়া থাকে, আমরা সেই কন্ডিশন অনুসারে আগে ফার্স্টে এটা বের করে দেবো, করে তারপর সেই কন্ডিশন অনুসারে আমরা n এর মানটা বসে এখানে মানটা বের করে ফেলবো। আর যদি হচ্ছে আমাদের যদি হলো যদি কোনো কন্ডিশন না দেওয়া থাকে, তাহলে এটা কিন্তু এখন যদি মনে যদি প্রশ্ন থেকে থাকে যে ভাইয়া তাহলে n এর মানটা কিভাবে ফলো করবো, তুমি নিজে এখানে অঙ্ক দেখলে বুঝতে পারবে n এর মান আসলে কত নেওয়া লাগবে, কত নিলে পর আমার এই কন্ডিশনের মধ্যে থেকে যায়। কারণ আমরা এখানে দেখছি যে ফার্স্ট কোয়াড্রেন্ট রাখতে হবে, তো ফার্স্ট কোয়াড্রেন্ট রাখতে হলে অবশ্যই এখানে এটা 0ই হতে হবে, যদি 0 না হয় তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে থাকবে না, সো আমাকে n এর মান 0 নিতে হবে। আর যদি সেকেন্ড কোয়াড্রেন্ট রাখতে হয়, তাহলে এখানে অবশ্যই পাই থেকে এটা বের করতে হবে, সো এখানে 1 হতে হবে। আশা করি বুঝছো ব্যাপারটা, নিজে বুঝতে পারবো। যদি এই উত্তরটা যদি বের করতে পারো, তাহলে নিজে বুঝতে পারবো আসলে n এর মান কত নেওয়া লাগবে।
তোমরা আরো বেশ কয়েকটা অঙ্ক দেখবো, অঙ্ক দেখলে ব্যাপারটা বুঝতে পারো। আমরা সাইনের কন্ডিশন দেখেছি, আর অন্য অন্য যেগুলো আছে সেগুলো কন্ডিশনগুলো দেখবো ইনশাআল্লাহ। তো আমরা এখন যে অঙ্কটা করব সেটা হলো খুবই ইম্পর্টেন্ট আর একটা অঙ্ক আমরা দেখবো এখন। আগের অঙ্কটারই উল্টা রূপ দেখব, cos স্কয়ার থিটা। আচ্ছা আরেকটা ব্যাপার একটু বলে দিই, যে এক্সাম্পল হিসেবে বলছি, তাহলে একবার সাইন কাজটা হয়ে যাবে। যে সাইন থিটা সমান, এক্সাম্পল হিসেবে বলছি, মনে করো মাইনাস হাফ আসছিল, সাইন থিটার মানটা এক্সাম্পল হিসেবে বলছি, মনে করো মাইনাস হাফ আসছিল, তাহলে এখানে আমরা মাইনাস রাখি, সাইন -π/6 এর মানই হচ্ছে মাইনাস হাফ। তখন আমরা কি করতাম, তো এখানে মাইনাস থাকার অর্থ হচ্ছে আমরা বলতে পারি যে এই মানটা হয় থার্ড কোয়াড্রেন্ট না ফোর্থ কোয়াড্রেন্টে করতে হবে, কোনো সমস্যা নেই। যদি কোণের মান যদি মাইনাস আসে তখন তুমি সরাসরি, আমরা একটু আগে যে কন্ডিশনটা দেখলাম, সাইন থাকলে কন্ডিশন একটাই, nπ প্লাস -1/n, এই যে এখানে যে কোণটা আসবে সেই কোণ একই ফর্মুলা, কিন্তু যদি মাইনাস যদি থাকে তাহলে এখানে এই কোণের মানটা মাইনাস সহ বসাবো। যদি হলো সাইন থিটার মান যদি মাইনাস আসে তাহলে মাইনাস সহ বসাবো। তার মানে আমরা এখানে বলতে পারি যে এই অ্যাকচুয়ালি এখানে এটা বলতে, এই যেখানে এটা বলতে এই কোণটা, তো এই কোণটা কিন্তু π/6, যেহেতু মাইনাস আছে তাই আমরা এখানে মাইনাস সহ π/6 লিখব। তো মাইনাস আর প্লাসে তখন এখানে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে তখন উত্তরটা হবে হলো এরকম। অর্থাৎ বলতে পারি এরকম যে যদি মাইনাস থাকে তাহলে আমরা এখানে মাইনাস ইউজ করবো, আর যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস ইউজ করবো। সাইনে ক্ষেত্রে আর সাইনের কন্ডিশনও যা, কোসেকের কন্ডিশনও যা, একই। এনিওয়ে, তাহলে এখন আমরা একটু চলে যাচ্ছি হলো ওই অঙ্কটারই যদি একটু ভিন্নভাবে যদি বলি, cos স্কয়ার থিটা প্লাস -5 cos থিটা -5 sin স্কয়ার থিটা -5 cos থিটা প্লাস 1। আগের মতো করে ক্যালকুলেশন করতে হবে, সাইন স্কয়ার থিটাকে আমরা একটু বদলে দিতে হবে, সাইন স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটাতে পরিণত করতে হবে। তো করার পর লাস্ট পজিশনে দাঁড়াবে হচ্ছে এরকম, যে cos থিটার মান আমরা পাবো হচ্ছে এখান থেকে হাফ এবং -3, কিন্তু cos থিটার মান -3 গ্রহণযোগ্য না, cos থিটার মানও হলো 0, 1 এবং -1, এই তিনটা রেঞ্জের মধ্যে। দ্যাট মিন্স cos থিটার মান আমরা বলতে পারি যে -1 থেকে +1 পর্যন্ত এর মধ্যে থাকে, তার মধ্যে এটা গ্রহণযোগ্য নয়। তেমনি যখন cos থাকে তখন আমরা কি করব, cos এর ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন দেখে নিই, cos হাফ মানে হলো π/3 বা 60 ডিগ্রি। তারপরে দেখছি এখানে cos থিটার মান পজিটিভ, তো cos থিটার মান যদি পজিটিভ যদি রাখতে চাও তাহলে দেখো তো কোথায় কোথায় করতে হবে। cos থিটার মান যদি পজিটিভ রাখতে চাও তাহলে হয় ফার্স্ট কোয়াড্রেন্টে π/6 হতে হবে, না ফোর্থ কোয়াড্রেন্টে π/6 হতে হবে। আগেই বলেছি যেই কোয়াড্রেন্টে হবে সেই কোয়াড্রেন্টে x অক্ষের সাথে, π/6 না π/3 অল টাইম। এখানে যে আমরা কোণটা পাবো, এই কোণটা যেই কোয়াড্রেন্টে অবস্থান করবে সেই কোয়াড্রেন্টে x অক্ষের সাথে রাখবো। এনিওয়ে, হয় ফোর্থ কোয়াড্রেন্ট হবে না ফার্স্ট কোয়াড্রেন্ট হবে। তো হয় ফোর্থ কোয়াড্রেন্ট না ফার্স্ট কোয়াড্রেন্ট যদি বিবেচনা করতে চাও তাহলে একটু দেখো তো এখানে পয়েন্টটা পড়ে কোথায়, এই পয়েন্ট পড়ে। এই পয়েন্ট থেকে যদি এখানে নাও পজিটিভ, মানে আর যদি একবার ঘুরে এসে যদি আবার ডেকে যাও তাও পজিটিভ। তার মানে আমরা সবসময় দেখছি কোন পয়েন্ট থেকে আমরা বিবেচনা করছি, ফার্স্ট পয়েন্ট থেকে। কিন্তু দেখো আমরা সাইনের বেলায় আমরা একবার এই পয়েন্ট থেকে বিবেচনা করেছি, আবার একবার এই পয়েন্ট থেকে বিবেচনা করছি। মোট কয়টা পয়েন্ট বিবেচনা করা যাচ্ছে, দুইটা। কিন্তু সাইন এই cos-এর মান যদি পজিটিভ হয় তাহলে আমাদের বিবেচনা করলে অনলি একটা পয়েন্টে, অনলি একটা পয়েন্টে আমাদের এখানে বিবেচনা করতে হবে, কোনটা এটা। তো দেখো তো যদি অল টাইম যদি এই জায়গায় যদি রাখতে চাও, অল টাইম যদি তুমি পয়েন্টটাকে যদি এই জায়গায় যদি রাখতে চাও তাহলে আমরা আজকে ক্লাসের ফার্স্টেই একটা কন্ডিশন দিয়েছিলাম, কত 2n পাই, আশা করি মনে আছে, যে আমরা পয়েন্টটাকে যদি x অক্ষের উপর যদি রাখতে চাই তাহলে আমাদের কন্ডিশনটা ছিল হলো 2n পাই। এনিওয়ে, বা আমরা যদি সেই কন্ডিশনের ওটা যদি মনেও যদি না রাখি তাহলে একটু দেখো যে আমরা π/3 দ্যাট মিন্স পজিটিভ রাখতে চাই, পজিটিভ রাখতে চাই ফোর্থ কোয়াড্রেন্ট না ফার্স্ট কোয়াড্রেন্টে ফেলতে চাই। এখন একটু দেখো যে আমরা যদি ফার্স্ট কোয়াড্রেন্ট যদি বিবেচনা করি তাহলে π/3 এটাই, আর যদি সেকেন্ড কোয়াড্রেন্ট যদি ফোর্থ কোয়াড্রেন্ট যদি বিবেচনা করি তাহলে কি হবে দেখো তো, পুরোটা কত 2π থেকে
এই পাই বাই 3 বিয়োগ, এটাই তো, যে পুরোটা হলো 2 পাই থেকে পাই বাই 3 বিয়োগ। ওকে, এখন থেকে এটা কয়বার গুণ নেওয়ার জন্য? একবার গুণ নেওয়ার জন্য। এবার আমি যদি বলি না আমি দুইবার ঘুরে এসে যদি করতে চাই, একবার ঘুরলাম, একবার ঘুরে এসে এই গেলাম, ব্যাকে গেলে পাই বাই 3, কিন্তু আমি বললাম না আমি ব্যাকে যাব না, আমি যাব হলো 2 পাই প্লাস পাই বাই 3। তারপরে আমরা এই আসলাম 2 পাই, আসার পর এবার মাইনাস করলে 4 করেন, তাও আমার মানটা পজিটিভ আসবে, মানে হাফ আসবে। আর যদি আমি যদি বলি না 2 পাই এসে এখান থেকে পজিটিভ অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে নিয়ে যাব, এটা করব, তাও কিন্তু আমার মান হাফ আসবে, এটাও করা যায়। এটা একবার গুণ নেওয়ার জন্য। কিন্তু আমি যদি এখন যদি বলি অসংখ্য বার, n সংখ্যক বার, অথবা যদি বলি দুইবার গুণ নেওয়ার জন্য, তাহলে কি হতে পারে দেখো তো? যদি বলি দুইবার গুণ নেওয়ার জন্য, তাহলে একবার, দুইবার ঘুরলাম, মোট কত হলো? তাহলে একবারের জন্য 2 পাই। এখন আমি দুইবার গুণনের জন্য বললাম 2 ইনটু 2 পাই, 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, মোট কত? 4 পাই। আসলে বুঝছো? তাহলে দুইবার গুণনের জন্য দুইবার গুণের পর আমি এখন কোথায়? এখানে। যদি এর সাথে যদি প্লাস পাই বাই 3 করি, তাহলে কোন কোয়াড্রেন্টে চলে যাবে? ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাবে। কিন্তু না, দুইবার করার পর আমি মাইনাস পাই বাই 3 করলাম, তাহলে কোন কোয়াড্রেন্টে যাবে? ফোর্থ কোয়াড্রেন্টে যাবে। তাহলে 2 পাই মাইনাস পাই বাই 3। এরকম ভাবে যদি তিনবার যদি করতে চাই, তাহলে হবে 3 ইনটু 2 পাই প্লাস পাই বাই 3, অথবা 3 ইনটু 2 পাই মাইনাস পাই বাই 3। তাহলে কন্ডিশনটা কি দাঁড়াচ্ছে দেখো তো? এরকম ভাবে যদি n বার যদি ঘোরো, ফার্স্টে আমরা পেয়েছিলাম কত? cos শুধু পাই বাই 3। তাহলে দেখো তো, ফার্স্টে পেলাম পাই বাই 3, তারপরে পেলাম 2 পাই বাই একবার মাইনাস 3, একবার প্লাস 3, তার মানে একবার প্লাস মাইনাসে প্রকাশ করলাম। তারপরে এবার পেলাম আমরা হচ্ছে 2 ইনটু 2 পাই প্লাস মাইনাস পাই বাই 3, একবার প্লাস পাই বাই 3, একবার মাইনাস পাই বাই 3। তারপরে আমরা পেলাম 3 ইনটু 2 পাই প্লাস মাইনাস পাই বাই 3, একবার প্লাস পাই বাই 3, একবার মাইনাস পাই বাই 3। তো দেখো তো কন্ডিশনটা কি দাঁড়াচ্ছে এখানে? আমি যদি এরকম যদি বলি 2 পাই প্লাস মাইনাস পাই বাই 3, এদের মান হচ্ছে 0, আর এখানে বললাম 1। দেখো তো 0 1 2 3 পর্যন্ত পারছে না, কারণ এটা আসা মানেও কিন্তু একই কথা। প্লাস পাই বাই 3 মানে এখানে, মাইনাস পাই বাই 3 মানে মাইনাস পাই বাই 3 মানে কোথায়? এখানে। এটা মানে তো এটা, তাই তো? n। তাহলে আমরা এই কন্ডিশনটাকে পুরোপুরি এইভাবে লিখতে পারি না, n ইনটু 2 পাই প্লাস মাইনাস পাই বাই 3। অবশ্যই লেখা যেতে পারে যে কন্ডিশনটা দাঁড়ালো 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। তাহলে আমরা বলতে পারি যে যদি তুমি cos কে যদি ফার্স্ট কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট রাখতে চাও, তাহলে এই কন্ডিশন অনুসারে আমাদের করতে হবে। তো এই যে আমরা বা এটা তো জাস্ট আমরা ফার্স্ট আজকে ক্লাসে যেটা বুঝিয়েছিলাম, সেটা আবার এই জায়গা থেকে বুঝিয়ে দিলাম। তো ব্যাপারটাকে আমরা এইভাবে একটা ফর্মুলা হিসেবে মনে করতে পারি যে আমরা আমাদের অঙ্কে ফিরে যাচ্ছি, 0 হলো cos থিটা ইকুয়াল টু হাফ বা cos পাই বাই 3। তো আমার এই পাই বাই 3 হলো, যদি এই মানটা যদি পজিটিভ রাখতে চাই, হয় ফার্স্ট কোয়াড্রেন্টে পাই বাই 3, নাই ফোর্থ কোয়াড্রেন্টে পাই বাই 3। তাহলে দেখো তো কোন পয়েন্ট থেকে আমি একবার উপরে যাচ্ছি, একবার নিচে যাচ্ছি, এই পয়েন্ট থেকে যাচ্ছি, তার মানে যতবারই তুমি ঘুরো না কেন, একবার, দুইবার, তিনবার, চারবার, অসংখ্যবার যতবারই তুমি ঘুরো না কেন, অল টাইম পয়েন্টটা কোন জায়গায় থাকছে? এই জায়গায় থাকছে না? পয়েন্টটা অল টাইম এই জায়গায় অবস্থান করছে। আর পয়েন্টটা যদি সবসময় যদি এই জায়গায় যদি স্থির রাখতে হয়, তাহলে আমরা আজকে ক্লাসের ফার্স্টেই দেখেছি কন্ডিশনটা কত? 2n পাই। অল টাইম যদি তুমি পয়েন্টটাকে যদি এই জায়গায় যদি অবস্থান করতে চাও, তাহলে তার কন্ডিশন 2n পাই। এই 2n পাইয়ের সাথে যদি তুমি এই কোণটাকে ধরে নাও এই কোণ যদি যোগ করো, পয়েন্টটা যদি 2n পাই মানে পয়েন্টটা অল টাইম অবস্থান এখানে, n সংখ্যক বারের জন্য এখানে। যদি তুমি এই কোণটা যদি যোগ করো, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে চলে গেল, আর যদি না বিয়োগ করো, তাহলে চলে গেল কোনটা? ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে আমরা বলতে পারি প্লাস মাইনাস। তাই cos এর জন্য কন্ডিশন হচ্ছে, যদি cos থিটার মান যদি পজিটিভ যদি হয়, তাহলে তার কন্ডিশন হচ্ছে এইটা, 2n পাই প্লাস মাইনাস a। আশা করি বুঝছো যে cos থিটার মান যদি কখনো পজিটিভ হয়, তাহলে তার কন্ডিশনটা হলো 2n পাই প্লাস মাইনাস a। এর মান কোনটা? এ বলতে যে এখানে কোনটা পাওয়া যাবে সেই কোনটা। তাহলে আমরা এখানে উত্তরটা দিতে পারবো এইভাবে, 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3, সরি cos, এখানে হলো cos থিটা, অর্থাৎ থিটা সমান 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। এটা হবে তখন অ্যান্সার। আশা
আশা করি ব্যাপারটা বুঝছো। তো আমরা তাহলে একবার সরাসরি এই দ্বারা প্রকাশ করুন অল টাইম এগুলো ক্ষেত্রে যদি তুমি কন্ডিশন যদি মনে করো যে বেসিক দিয়ে এইভাবে করে তুমি বসাবা তাও হতে পারে, আর যদি মনে করো যে আমি এটা মনে রাখবো, মনে রেখে তুমি করতে পারো যে এখান থেকে এর যে কোনটা বের হবে সেই কোনটা আমরা সরাসরি এখানে বসাই দেবো। এটা মনে রাখলে হবে অল টাইম যে কসের ক্ষেত্রে কস পজিটিভ হলে, কস থিটা পজিটিভ হলে এর মানটা এইভাবে, আর কস থিটার কন্ডিশন হচ্ছে সেক থিটার কন্ডিশন একই, যেমন সাইনের কন্ডিশন এবং কসেকের কন্ডিশন একই, ঠিক অনুযায়ী হচ্ছে তোমার কস এবং সেকের কন্ডিশনটা একই। এখন আসো এইখানে যদি মান যদি মাইনাস যদি আসে তাহলে কি হতো, এক্সাম্পল হিসেবে বললাম মানটা মাইনাস এসছে, তাহলে আমরা এখানে এইভাবে লিখতাম মাইনাস কস, মাইনাস থেকে যদি হাফ মানে কস পাই বেস 3, তাহলে কি হতো। তো মাইনাস আসতে বললে কন্ডিশনটা যেটা দাঁড়াতো সেটা হচ্ছে কস থিটার মান মাইনাস, কস যদি মাইনাস হতে হয় তাহলে হয় সেকেন্ড কোয়াড্রেন্ট নাকি থার্ড কোয়াড্রেন্ট, এই দুটোর মধ্যে যে কোনো একটা, কস যদি মাইনাস হয় তাহলে দেখো তো তখন আমার পয়েন্ট স্থির থাকছে কোনটা, এই জায়গায়, এখান থেকে এই জায়গায় আসবো, এসে হয় পেছনে যাবো না সামনে যাবো, তাহলে তো মাইনাস পাওয়া যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমার স্থির পয়েন্ট কোনটা হচ্ছে এই জায়গায়, আর এটা যদি স্থির পয়েন্ট হয় তাহলে আমরা আজকে ক্লাসে ফার্স্টে দেখেছি এই জায়গায় স্থির পয়েন্ট মানে হলো 2n + 1 পাই। যদি না বুঝে থাকো আজকের ক্লাসটা ফার্স্টে একটু দেখে নেবে, এই জায়গায় হচ্ছে স্থির পয়েন্ট। এবার আসলে স্থির পয়েন্টের সাথে এই কোণটাকে যদি বলো a, আচ্ছা এই আমরা যে বললাম যে এখানে যে মাইনাস থাকার অর্থ হলো এই কোণটা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট π/3 নাই থার্ড কোয়াড্রেন্ট π/3। আগেই বলেছি এই কোণটা অল টাইম যে কোয়াড্রেন্টে অবস্থান করে, যদি সেকেন্ড কোয়াড্রেন্ট x অক্ষের সাথে কোণ, যদি থার্ড কোয়াড্রেন্ট তাহলে থার্ড কোয়াড্রেন্ট x অক্ষের সাথে কোণ, এই কোণটা অল টাইম যে কোয়াড্রেন্ট আমরা বিবেচনা করব সেই কোয়াড্রেন্ট x অক্ষের সাথে কোণ। ওকে, তাহলে দেখো তো তাহলে আমরা স্থির পয়েন্ট পাচ্ছি কোথায়, এটা হলো স্থির পয়েন্ট, আর এই জায়গায় যদি স্থির পয়েন্ট হয় তাহলে তার কন্ডিশন 2n + 1 * π, আজকে ক্লাসে ফার্স্টে বলেছি। তাহলে দেখো তো যদি আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট বিবেচনা করতে চাই তাহলে এটাকে যদি বলি এই কোণ, এই কোণটা π/3, তাহলে এই কোণটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট চলে যাচ্ছি। আর যদি আমরা থার্ড কোয়াড্রেন্ট অবস্থান করতে চাই তাহলে যোগ করতে হবে, যোগ করলে এই জায়গা থেকে এখানে আসলাম, যোগ করে এই জায়গায় চলে গেল। তাহলে আমরা কি বলতে পারি এখানে প্লাস মাইনাস, প্লাস করলে যাবে থার্ড কোয়াড্রেন্ট, মাইনাস করলে যাবে ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে আমরা বলতে পারি যে যখনই আমার হচ্ছে সাইন থিটার মান নেগেটিভ আসবে, সাইন থিটার মান নেগেটিভ আসবে সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট রাখতে পারে, থার্ড কোয়াড্রেন্ট অথবা সেকেন্ড কোয়াড্রেন্ট রাখার কন্ডিশনটা হলো এটা। আসলে ব্যাপারটা পুরোপুরি বুঝছো। আর আমরা এই জায়গায় যদি স্থির পয়েন্ট রাখতে চাই তাহলে তার কন্ডিশনটা হলো এটা, আজকে ক্লাসে ফার্স্টে বোঝানো হয়েছে। এখন দেখো তো তুমি যদি মনে করো একবার ঘূর্ণনের জন্য যদি বের করবা তাহলে কি দ্বারা দেখো তো n এর মান 1 দেখো, n এর মান যদি 1 যদি দেখো তাহলে কি দ্বারা, সরি তুমি জাস্ট হচ্ছে এখানে ফার্স্ট হলো ইয়ার মধ্যে রাখতে চাও যে 360 ডিগ্রির মধ্যে রাখতে চাও, তাহলে তুমি দেখো তো n এর মান 0 দেখো, n এর মধ্যে 0 যদি রাখো তাহলে কি দাঁড়ায় π ± a, তাহলে π প্লাস এ বললে থার্ড কোয়াড্রেন্ট, মাইনাস এ বললে সেকেন্ড কোয়াড্রেন্ট। এখন তুমি বলতেছো না আমরা একবার ঘুরে আসার পর তাহলে n এর মান কত 2 * 1, একবার ঘুরে আসার পর যদি রাখতে চাও তাহলে মোট কত না 2π, একবার ঘুরে আসার পর যদি তুমি যদি রাখতে চাও সরি এখানে 2 * 1 + 1 * π ± a, তাহলে মোট এখানে কত দেখো তো n এর মান যদি 1 বসাও হলো কত 3 অর্থাৎ 3π, 1π 2π 3π। একবার ঘুরে আসার পরে প্লাস এ করলে থার্ড কোয়াড্রেন্ট, মাইনাস এ করলে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। আশা করি ব্যাপারটা বুঝছো। তার মানে যদি cos থিটার মান যদি নেগেটিভ আসে তাহলে আমরা 2n + 1 π ± a করব। তাহলে আমরা যেহেতু দেখছি cos থিটার মান নেগেটিভ, সো আমরা এখানে বলবো cos 2n + 1 π ± এর মান কত π/3, এর মান হলো π/3 cos থিটা, অতএব থিটা সমান কত, উত্তর হলো 2n + 1 π ± π/3। এখন যদি কোনো কন্ডিশন না দেওয়া থাকে তাহলে এইভাবে উত্তরটা লিখে দিতে হবে, আর যদি কন্ডিশন দেওয়া থাকে মনে করো কন্ডিশন বলে দিল আমাকে যে থিটার মান অবশ্যই 0 থেকে 360 ডিগ্রির মধ্যে বা 2π এর মধ্যে, অথবা বললো আমাকে থিটার মান রাখতে হবে হলো জাস্ট π এর মধ্যে। তো থিটার মান যদি π এর মধ্যে রাখতে হয় তার মানে এইটুকুর মধ্যে থিটার মান রাখতে হবে। আচ্ছা 2π দিয়ে বিবেচনা করি, থিটার মান মনে করো আমাকে বলে দিল 2π এর মধ্যে, থিটার মান যদি 2π এর মধ্যে রাখতে তার মানে এইটুকুর মধ্যে বিবেচনা করতে হবে। তাহলে এইটুকুর মধ্যে বিবেচনা করতে তাহলে তুমি n এর মান 0 দেখো,
এর মধ্যে শূন্য লিখো, পাই প্লাস মাইনাস পাই বাই 3 কত হলো এখানে, যদি এর মধ্যে একবার যদি প্লাস ধরুন আমরা পাচ্ছি হলো 4 পাই বাই 3, আর মাইনাস ধরলে পাচ্ছি হলো 2 পাই বাই 3। তো প্লাস ধরলে আমরা পাচ্ছি কোথায়, এই জায়গায়, মাইনাস ধরলে পাচ্ছি এই জায়গায়, তার মানে দুটো উত্তর। কিন্তু যদি আমাকে যদি কন্ডিশনটা যদি বলে শুধু পাই, তার মানে আমাকে এইটুকুর মধ্যে রাখতে হবে। সো থার্ড কোয়াড্রেন্টে যাওয়ার কোনো সুযোগই নাই, তার মানে এই প্লাস দ্বারা উত্তরটা হবে না, জাস্ট মাইনাস দ্বারা উত্তর। তার মানে আমরা এখান থেকে যে আমরা এই কন্ডিশনে বসাবো, বসানোর পরে মানগুলোকে বের করে দেখবো যে কোনটা এই কন্ডিশনের সাথে পড়ছে, সেটা হবে হলো উত্তর, যদি কন্ডিশন দেওয়া থাকে। আর যদি কন্ডিশন না দেওয়া থাকে তাহলে এটাই হবে উত্তর। আশা করি বুঝছো। তো কসের জন্য যেই নিয়ম, সেকের জন্য ঠিক একই নিয়ম। জাস্ট মাইনাস হলে পরে আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, এখানে এ। আর যদি প্লাস হয়, প্লাস হওয়ার ক্ষেত্রে আমরা একটু আগে যে ফর্মুলাটা দেখলাম 2n পাই প্লাস মাইনাস n, আর মাইনাস হতে পারে 2n প্লাস 1 পাই প্লাস মাইনাস। অথবা তুমি যদি এই ফর্মুলাটা মনেও যদি না রাখতে চাও, খুব সহজ, যদি কসের জন্য যদি প্লাস হয় তাহলে এটা, আর কসের জন্য যদি মাইনাস হয় এর সাথে শুধুমাত্র এক যোগ করে দেবো। এভাবে তুমি মনে রাখতে পারো, যেভাবে তোমার কাছে সুবিধা মনে হয়। এনিওয়ে, তো আমরা এখন আরেকটা কন্ডিশন বাকি আছে, ট্যান এবং কট। এই কন্ডিশনটা দেখলে মোটামুটি আমাদের সব ত্রিমিতিক ফাংশনগুলোর জন্য কন্ডিশনগুলো হয়ে যাবে। তোমরা ট্যানের কন্ডিশনটা দেখে ফেলি। তো ট্যানের কন্ডিশনটা যদি দেখতে চাই তাহলে আমরা একটা অঙ্ক করি। তো ট্যানের কন্ডিশন অঙ্ক না করে সরাসরি একটু থিম দিয়ে বুঝিয়ে দিই। এক্সাম্পল হিসেবে বললাম, মনে করো ট্যান থিটার মান 1 আসছে, পজিটিভ 1। তো ট্যান থিটার মান যদি পজিটিভ রাখতে হয়, ট্যান থিটার মান 1 মানে হলো π/4 বা 45 ডিগ্রি। তো ট্যান থিটার মান তুমি যদি পজিটিভ রাখতে চাও তাহলে কোথায় কোথায় পড়তে হবে, এই কোণের মান আসবে π/4। আগে বলেছি যে কোঅর্ডিনেট বিবেচনা করব সেটা এই কোণটা হচ্ছে সেই কোঅর্ডিনেট x অক্ষের উপর অবস্থান করছে। তো আমরা জানি ট্যান এর মান পজিটিভ আসলে হবে ফার্স্ট কোঅর্ডিনেট না থার্ড কোঅর্ডিনেট। ট্যান এর মান যদি পজিটিভ আসতে হয়, তাহলে যদি বলি ফার্স্ট কোঅর্ডিনেট তাহলে কোনটা অবস্থান করছে কোথায়, এখানে π/4। আর যদি বলি হচ্ছে না এটা থার্ড কোঅর্ডিনেট, তাহলে কোনটার অবস্থান কোথায়, এই জায়গায় π/4। ওকে, তাহলে একটু দেখো তো মোট পয়েন্ট কোথায় কোথায় থাকছে, একবার এখানে থাকছে, একবার এখানে। দুইটা পয়েন্ট বিবেচনা করছি না আমরা, দুইটা পয়েন্ট বিবেচনা করছি। তো একটু মনে করে দেখো তো, যে অথবা ক্লাসটা পিছনে গিয়ে একটু দেখতে পারো যে আমরা যদি এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টই যদি বিবেচনা করি, সেই ক্ষেত্রে আমরা কন্ডিশনটা বলেছিলাম n পাই। আশা করি মনে আছে যে আমরা যদি এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টই যদি বিবেচনা করে কাজ করি, কারণ আমরা এখানে দেখছি ফার্স্ট পয়েন্ট বিবেচনা করতে হলে আমাকে এই পয়েন্ট বিবেচনা করতে হচ্ছে, থার্ড পয়েন্ট বিবেচনা করতে হলে আমাকে এই পয়েন্ট বিবেচনা করতে হচ্ছে, তখন কন্ডিশন কত, n পাই। তো আমরা দেখতে পাচ্ছি n পাইয়ের সাথে এইদিকে যেতে হলে আমাকে প্লাস a করতে হচ্ছে, যদি এটার সঙ্গে যদি a ধরি, আবার এইদিকেও যেতে হলে আমাকে প্লাস a করতে হচ্ছে। তার মানে অল টাইম tan এর জন্য কন্ডিশন হচ্ছে n পাই প্লাস a। অল টাইম tan এর জন্য কন্ডিশন, সরি, যদি tan এর মধ্যে পজিটিভ আসে তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারি যে tan n পাই প্লাস এর মান কত, π/4 tan থিটা। অতএব থিটা সমান n পাই প্লাস π/4। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আর যদি কোনো কন্ডিশন দেওয়া থাকে সেই কন্ডিশনে সেই মান বসাবো, বসে উত্তরটা বের করে ফেলবো। তুমি এখানে দেখো যে তুমি একবার জাস্ট তুমি 360 ডিগ্রির মধ্যে কন্ডিশন রাখতে চাও, এর মান তুমি 0 বসাও, এর মান যদি 0 বসাও তাহলে কত হয়, শুধু π/4, এর মান কত, π/4। এই যে এখানে 0 যদি বসাও পাই প্লাস π/4, তার মানে কত হলো দেখো তো, ফার্স্ট কোঅর্ডিনেট অবস্থান। আর যদি বলো না তুমি সেকেন্ড কোঅর্ডিনেট অবস্থান করাবা, এর মান 1 বসাও, তার মানে কত দেখো, পাই প্লাস π/4, পাই প্লাস π/4। এখন কি বলছো না আমি হচ্ছে এই ঘুরে এসে এই জায়গায় যাবো, তাহলে এর মান 2 বসাও, 2 পাই π/4। এর মান 3 বসাও, 3 বসালে দেখো কি হচ্ছে, 1 পাই 2 পাই 3 পাই, তারপর π/4। প্রত্যেক ক্ষেত্রে এই কন্ডিশনটা যদি রাখো তাহলে অল টাইম ফার্স্ট কোঅর্ডিনেট এবং থার্ড কোঅর্ডিনেটে পড়বে। তাহলে আমরা বুঝলাম যে tan এবং cot এর ক্ষেত্রে একই, tan এবং cot এর কন্ডিশনটা একই। যদি tan থেকে মান যদি পজিটিভ হয় তাহলে আমরা কোন কন্ডিশনটাকে ফলো করব, এটা অল টাইম। আর যদি tan থিটা মান যদি নেগেটিভ হয় তাহলে আমরা কোন কন্ডিশনটাকে ফলো করব, খুব সহজ। tan থিটা মান যদি নেগেটিভ হয়, एग्जांपल হিসেবে বললাম -1,
তার মধ্যে মাইনাস লিখে দিলাম, 1 মানে হলো π/4। তো tan থিটা মানে নেগেটিভ, নেগেটিভ হওয়ার অর্থ কি সেকেন্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট এই দুই কোয়াড্রেন্টের মধ্যে অবস্থান করবে। তাহলে একটু খেয়াল করে দেখো তো, এই π/4 মানে হলো যে কোয়াড্রেন্ট বিবেচনা করব সেই কোয়াড্রেন্টে x অক্ষের সাথে কোণ, যদি সেকেন্ড কোয়াড্রেন্ট বিবেচনা করি সেকেন্ড কোয়াড্রেন্টে x অক্ষের সাথে কোণ, যদি ফোর্থ কোয়াড্রেন্ট বিবেচনা করি ফোর্থ কোয়াড্রেন্টে x অক্ষের সাথে কোণ। ওকে, একটা ব্যাপার কি খেয়াল করে দেখেছো, এখানে কয়টা পয়েন্ট বিবেচনা করা যাচ্ছে, একবার এই পয়েন্ট একবার এই পয়েন্ট, মোট দুইটা পয়েন্ট। কেন, যখন তুমি বিবেচনা করছো এই পয়েন্ট থেকে পেছন দিকে গেলেই ফোর্থ কোয়াড্রেন্ট পেয়ে যাচ্ছ, আর যখন বিবেচনা করছো এই পয়েন্ট তাহলে এই পয়েন্ট থেকে পেছন দিকে গেলেই তুমি সেকেন্ড কোয়াড্রেন্ট পেয়ে যাচ্ছ। আর আমরা যদি এই দুই পয়েন্ট যদি বিবেচনা করি, কন্ডিশন কি দেখছিলাম n পাই, তো আমরা উভয় ক্ষেত্রে দেখছি পেছনের দিকে যেতে হচ্ছে। এই জায়গা থেকে যাচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর ঘড়ির কাঁটার দিকে মানে মাইনাস, আবার এই জায়গা থেকেও ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার দিকে মানে মাইনাস। এটাকে যদি বলি এই কোণ, এটাকে যদি আমরা যদি বলি এই কোণ, তাহলে আমরা দেখছি এই জায়গা থেকে জাস্ট এই কোণটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট পেয়ে যাচ্ছি। তাই আমরা যদি হলো tan থিটার মান যদি নেগেটিভ যদি হয়, তাহলে অল টাইম আমরা এই কন্ডিশন বিবেচনা করব। খুব সহজ, দেখো যে আমরা পজিটিভ হলে n পাই প্লাসে ব্যবহার করছি না, আর নেগেটিভ হলে n পাই মাইনাসে ব্যবহার করছি। খুব সহজ, একটা মধ্যে রাখলে হয়ে যাচ্ছে যে নেগেটিভ হলে এখানে মাইনাস, পজিটিভ হলে এখানে প্লাস। তাহলে আমরা এখানে বলতে পারি যে tan n পাই মাইনাস এর মান কত π/4। এর মান মানে কিন্তু বুঝে নয় যে এখানে যে কোণটা থাকবে সেটা হলো এর মান। tan থিটা অর্থাৎ থিটা সমান n পাই মাইনাস π/4। এদের মান বসা অল টাইম সেকেন্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে পুরো অল টাইম। tan এর ক্ষেত্রে যা কটের ক্ষেত্রে একই কন্ডিশন। এই হলো আমরা ত্রিভুজের ফাংশনের কন্ডিশন দেখেছি। sin এবং cos এর জন্য কন্ডিশনটা দেখলাম, cos এবং sec এর জন্য কন্ডিশন দেখলাম, প্লাস এবং মাইনাসের উভয় কি হতে পারে, এবং tan এবং cot এর জন্য কন্ডিশন দেখলাম। এই মোট 6টা ত্রিভুজ ফাংশনের জন্য কন্ডিশন। তা আমরা আরো কয়েকটা গাণিতিক সলিউশনগুলো করে ফেলি। আমরা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখব এখন, সেটা হচ্ছে cos θ প্লাস sin θ ইকুয়াল টু √2। এটা সমাধান করতে বলছে। cos θ প্লাস sin θ ইকুয়াল টু √2 এর সলিউশনটা আমাদেরকে করতে বলছে, এর থিটা আমাদের করতে বলছে, কোনো কন্ডিশন দেওয়া না। আমরা করে ফেলি। এই √2 দ্বারা এখানে ভাগ করি, √2 দ্বারা যদি ভাগ করি তাহলে দাঁড়ায় 1/√2 cos θ 1/√2 sin θ সমান কত, এখানে 1। আমরা জানি 1/√2 মানেই হলো cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, আর 45 ডিগ্রি মানে হলো π/4 cos θ। আবার 1/√2 মানে sin 45 ডিগ্রি মানে 1/√2 ডিগ্রি, তাহলে আমরা এখানে বলতে পারি sin π/4 ইনটু sin θ 1। দেখো তো এর একটা ফর্মুলা হয়ে গেল না, cos a cos b প্লাস sin a sin b। ফর্মুলাটা হয়ে গেল, সেই ফর্মুলাটা কি, ফর্মুলাটা আমরা জানি a মাইনাস b। ওকে, আবার একটা শো 1 আমরা জানি হলো cos 0 ডিগ্রি মান কত, 1। ওকে, তো cos 0 ডিগ্রি মান 1, বা cos এর মান যদি তুমি 1 রাখতে চাও, অল টাইম কোন পয়েন্ট থাকতে হবে বলো তো, এই পয়েন্ট থাকতে হবে না, এই পয়েন্ট থাকতে হবে অল টাইম। আমরা দেখো তো আজকে ক্লাসে ফার্স্টে আমরা বেশ কিছু পয়েন্ট সম্পর্কে দেখছিলাম, ভ্যালুর পয়েন্ট সম্পর্কে দেখছিলাম, যে cos 0 ডিগ্রি যদি রাখতে চাও তাহলে অবশ্যই রেখাটা সব সময় x অক্ষের উপর থাকতে হবে, দ্যাট মিন্স পয়েন্টটা থাকতে হবে এখানে। এই জায়গায় যদি থাকতে হয় একবারের জন্য 0 ডিগ্রি, সরি একবার ঘূর্ণনের জন্য 2π + 0, দুইবার ঘূর্ণনের জন্য 2 × 2π + 0, তিনবার ঘূর্ণনের জন্য 3 × 2π + 0, তার মানে আমরা বলতে পারি n × 2π। অথবা আমরা বলতে পারি আজকে আমরা ক্লাসের ফার্স্টে দেখেছি যে পয়েন্টকে যদি তুমি অল টাইম যদি এই জায়গায় যদি স্থির রাখতে চাও, এখানে যদি তুমি অল টাইম যদি স্থির রাখতে চাও, cos 0 ডিগ্রি মানে অল টাইম এখানে স্থির রাখতে হবে, এই জায়গায় যদি স্থির রাখতে চাও তাহলে তার কন্ডিশন হচ্ছে 2n π। অথবা আমরা যদি এইভাবে যদি বলি, এটাও জানি না, দরকার নেই, আমরা cos এর জন্য যে একটু আগে যে ফর্মুলাটা মুখস্থ করে মনে রাখতে বললাম, যে cos এর মান যদি পজিটিভ যদি হয় তাহলে অল টাইম 2n π
প্লাস মাইনাস এ, পজিটিভ না, পজিটিভ মতো। আর এখানে করি তাহলে ভালো করে বুঝবা যে cos π/4 মাইনাস থিটা, দেখো তো cos 0 এর মান আসলে পজিটিভ, তো এই cos এর মান পজিটিভ না, পজিটিভ আসছে, তো পজিটিভ আসলে আমি একটু আগেই বললাম যে cos এর মান যদি পজিটিভ আসে 2nπ প্লাস মাইনাস এ, তুমি এই কন্ডিশনের সাথে বসাও না, কেন বসাও 2nπ প্লাস মাইনাস 0, তো 2nπ এর সাথে 0 যোগ করো আর মাইনাস করো, 2nπ তো থাকে, cos π/4 মাইনাস থিটা। অতএব সরি এখানে cos দিয়ে লিখতে হবে cos, অতএব π/4 মাইনাস থিটা সমান 0, এখানে যোগ করো আর বিয়োগ করো 2nπ থাকবে, বা থিটা সমান কি দাঁড়াবে বলো তো, থিটা সমান দাঁড়াবে 2nπ থিটা সমান দাঁড়াবে হচ্ছে এখানে π/4 মাইনাস 2nπ, এটা হচ্ছে আমার এখানকার থিটার অ্যান্সার। ও জাস্ট ওয়েট, আমরা এখানে না একটা মিস্টেক করে ফেলছি, না মিস্টেক না, ঠিকই আছে অঙ্কটা, কারণ এখানে হচ্ছে π/4 মাইনাস থিটাও যা, অথবা থিটা মাইনাস π/4 একই কথা, কেন সমস্যা না, তুমি এটাও যদি লিখে থাকো, লিখে তুমি এখানে একটা মাইনাস কমন নাও, মাইনাস কমন দিলে থাকে থিটা মাইনাস π/4, আর আমরা জানি cos এর এখানে মাইনাস থাকলে সেটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। আশা করি বুঝছো যে cos মাইনাস a ডিগ্রি সমান cos a ডিগ্রি, জাস্ট আমরা আমাদের এটা করে নিতে মনে নাই, থিটা মাইনাস π/4, তাহলে লাস্টে যে আমার এখানে থাকে হলো থিটা মাইনাস π/4 ইকুয়াল টু 2nπ, অতএব থিটা সমান থাকলো 2nπ প্লাস π/4, তো এখানে তাহলে থিটার অ্যান্সার কোনটা, এটা হলো আমাদের এখানে অ্যান্সার। তো এত ঝামেলা না করে এই জায়গায় সরাসরি তুমি থিটা মাইনাস π/4 করে দিবা, তাহলে এই লাইনটা পড়া লাগবে না। এনিওয়ে, তাহলে এই হচ্ছে আমাদের এই অঙ্কটার উত্তর। আসলে ব্যাপারটা বুঝছো যে আমাদের cos থাকলে দেখ প্রত্যেকটা অঙ্কে দেখবা আমরা যে কন্ডিশনগুলো প্রুভ করলাম, এই কন্ডিশন সব অঙ্কগুলো হয়ে যাবে। তুমি যদি সরাসরি ফর্মুলা আকারে যদি মনে রাখতে চাও তাও পারবা, আর যদি আমি যেভাবে বেসিক দিয়ে শেখালাম সেই বেসিক অনুসারে যদি মনে রাখো তাও হবে অঙ্কগুলো। তেনিবে তো এই হলো আমাদের মোটামুটি আজকের ক্লাস। তো এই ক্লাস অনুসারে যে অঙ্কগুলো থাকে সেই হচ্ছে অঙ্কগুলো সব সমাধানের সব